বক্স রাখা। সে ওখানে গিয়ে সামনে যে বক্সটা রাখা সেটা তুলে নিল। বক্সটা খোলার পর একটা অ্যান্টিকের অনেক দামি একটা শো পিস দেখতে পেল। আরে, এই শো পিসটা তো দেখতে বিকল সেই শো পিসটার মতো, যেটা 5 বছর আগে তে ভেঙে দিয়েছিল। এটা কোথা থেকে এলো এখানে, আর কে রাখলো? সে আরেকটি বক্স খুললো, সেটাতে জঙ্কুক যে ব্র্যান্ডের পারফিউম ইউজ করে সেগুলো ছিল। আর একটা বক্সে ওর ফেভারিট ব্র্যান্ডের ঘড়ি ছিল। অন্য একটা বক্সে মাই লাভ লেখা দিয়ে ডিজাইন করা একটা ফটো ফ্রেমের মধ্যে ওর হাস্যোজ্জ্বল একটা ছবি। সে ভাবছে এগুলো কে দিল, প্রত্যেকটাতে অভাগী লেখা ছিল। হঠাৎ একটি বক্সের নিচে থেকে একটা চিঠির মতো কাগজ দেখলো জঙ্কুক। সে খুলে পড়তে লাগলো। প্রিয়, তোমার নাম উচ্চারণ করার মতো অধিকার আমার নেই। জানি তুমি আমায় খুব ঘৃণা করো, আমায় সহ্য করতে পারো না। তাই তো 5 বছর আগে আমায় কাঁদিয়ে চলে গেছিলে। এখন কাঁদতে হয় শুধুমাত্র তোমার অপমান আর অবহেলায়। কি দোষ করেছিলাম বলতে পারো? 5টা বছর কি কম ছিল কাঁদানোর জন্য? একটা সময় আমি কাঁদলে তুমি ব্যস্ত হয়ে পড়তে, আমার মুখে হাসি ফোটানোর জন্য কত কী না করতে। আর এখন কিভাবে আমায় কাঁদানো যায় সেই চিন্তায় তুমি ব্যস্ত। ভেবেছিলাম আজ বলবো কতটুকু ভালোবাসি তোমায়, কিন্তু তার বলা হয়ে ওঠেনি কোনো এক কারণে। তোমার মুখের হাসির জন্য এই জীবনটাও বাজি রাখতে পারি। তবে যেদিন দেখবো তুমি অন্য কারো হয়ে গেছো, সেদিনই হবে আমার শেষ দিন। অ্যাট লাস্ট একটা কথাই বলবো, ভালোবাসি, অনেক ভালোবাসি। আই লাভ ইউ আ লট, মোর দ্যান অফ মাই লাইফ। ইতি তে। চিঠি পড়ে জঙ্কুক একবারে শিহরিত, কিছু বলার ভাষা হারিয়ে ফেলেছে। ওইদিকে তে নিজের রুমে গিয়ে খুব কাঁদতে লাগলো। ওর ভিতরটা একবারেই ফেটে যাচ্ছে। আজকের অপমানটা তে একদমই সহ্য হয়নি। তে খুব জোরে জোরে ফোঁপাতে লাগলো। জানতাম ঘৃণা করো, কিন্তু এতটা ঘৃণা করবে তুমি আমি ভাবতেই পারিনি। মেরে ফেলো আমাকে, কেন বাঁচিয়ে রেখেছো? আমি যে এত কষ্ট সহ্য করার ক্ষমতা হারিয়ে ফেলেছি। হঠাৎ তে খুব জোরে জোরে শ্বাস নিতে লাগলো। মনে হচ্ছে ওর ফুসফুসটা ফেটে যাবে। ওর নাক দিয়ে রক্ত পড়তে লাগলো। অতিরিক্ত শ্বাসকষ্ট হতে লাগলো তার। মাথা ঘুরিয়ে পড়ে গেল নিচে। টেবিলের কোণার সাথে লেগে মাথাটা ফেটে গেল। চারিদিকে শুধু অন্ধকার মনে হচ্ছে তের কাছে। জিমিন কি একটা দরকারে তে রুমে এলো। ভিতরে প্রবেশ করতেই সে দেখতে পেল তে মেঝেতে পড়ে আছে। ওর মাথা ফেটে গেছে, নাক দিয়ে রক্ত পড়ছে আর খুব জোরে জোরে শ্বাস নিচ্ছে। জিমিনের বুকটা ধক করে উঠলো। সে এক চিৎকার দিয়ে দৌড়ে তের কাছে গেল। তে, তে, কি হয়েছে তোর? এই তে, কথা বল প্লিজ, কথা বল। এবার জিমিন কেঁদে ফেললো। সে জোরে জোরে সবাইকে ডাকতে লাগলো। কে কোথায় আছো? আম্মু, আব্বু, মেঝো আম্মু, মেঝো চাচু, প্লিজ সবাই তের রুমে আসো তাড়াতাড়ি। কি হয়েছে রে জিমিন, এত চিৎকার? বাকিটা বলার আগেই তের দিকে চোখ গেল আয়ুর। দৌড়ে গেল তের কাছে। কি হয়েছে মামি? জিমিন কান্না করতে করতে বলল, জানি না মেঝো আম্মু, আমি কিছু জানি না কিভাবে ওর এই অবস্থা হয়েছে। আয়ু চিৎকার করে কেঁদে ওঠে। ওগো শুনছো, তাড়াতাড়ি এসো, আমার তে কেমন যেন করছে। জঙ্কুকের রুম থেকে জিমিন আর আয়ুর চিৎকার শুনলো। জঙ্কুক ব্যস্ত হয়ে পড়লো। ওরা এত চিৎকার করছে কেন, তাও আবার তের রুম থেকে? তের কিছু হয়নি তো। জঙ্কুক এক দৌড়ে পাশের রুমে গেল। গিয়ে দেখলো তের এই অবস্থা। সে এক দৌড়ে তের পাশে গেল। তের পাশে বসে ওর গালে হাত দিল। তে, এই তে, তে। জিমিন, ওর এই অবস্থা কি করে হলো? জিমিন কাঁদতে কাঁদতে বলল, আমি জানি না ভাইয়া, আমি ওর রুমে এসে দেখি ওর এই অবস্থা। নামজুন, জেহব আর বাকিরা দৌড়ে এলেন। জেহব তো পাগল প্রায়, একমাত্র মেয়ের এই অবস্থা দেখে। সুবিনেরও পাগল পাগল অবস্থা। জঙ্কুক থেকে কোলে নিল আর সুবিনকে বলল গাড়ি বের করতে। তখন রাত প্রায় 12টা বাজতে চলেছে। সুবিন গাড়ি ড্রাইভ করছে আর ওর পাশে বসে আছে নামজুন। পিছনে জঙ্কুক থেকে কোলে নিয়ে বসে আছে আর তার পাশে জিমিন। তের আম্মু এবং আব্বু বসেছে। বাকিরা অন্য গাড়িতে করে আসছে। তাড়াতাড়ি করে তেকে হসপিটালে নেওয়া হলো। ডক্টররা ওকে জলদি আইসিইউতে নিয়ে গেলেন। তারপর ওর ট্রিটমেন্ট করতে লাগলেন। একে একে বাসা থেকে সবাই হসপিটালে আসলো। আয়ু তো কাঁদতে কাঁদতে সেন্সলেস হয়ে পড়েছে। ওনাকে জিন আর সুবিন সামলাচ্ছে। জেহবকে নামজুন আর ওনার ছোট ভাইয়ারা সান্ত্বনা দিচ্ছে। সুবিনের কাঁদতে কাঁদতে অবস্থা খারাপ। ওর একমাত্র আদরে ছোট বোনটি। জিমিন কাঁদতে কাঁদতে এক দৌড়ে হসপিটালের বারান্দায় চলে গেল। ওর পিছু পিছু জঙ্কুকও গেল। জিমিন জঙ্কুককে দেখে ওকে ঝাপটে ধরে হাউমাউ করে কান্না করতে লাগলো। ভাইয়া, আমার খুব কষ্ট হচ্ছে, বিশ্বাস করো। আমি যে তের কষ্ট একদমই সহ্য করতে পারি না। কান্দিস না জিমিন, তের কিছু হবে না। ও একদম ঠিক হয়ে যাবে, দেখিস। ভাইয়া, তুমি জানো না তে তোমায় কতটুকু ভালোবাসে। ওর এরকম অবস্থা আরো একবার হয়েছিল, যেদিন তুমি লন্ডনে চলে যাও। সেদিন ওর প্রচন্ড শ্বাসকষ্ট হয়। হোয়াট, কি বলছিস এসব?
হ্যাঁ ভাইয়া, তুমি চলে যাওয়াটা মেনে নিতে পারিনি সেদিন। তখন ডক্টর বলেছিলেন যে অতিরিক্ত মানসিক চাপ সহ্য করতে না পেরে ওর এই অবস্থা হয়েছিল। বলেছিলেন দ্বিতীয়বার এরকম কিছু হলে ওর লাইফ নিয়ে টানাটানি হতে পারে। ও মাই গড, আমাকে আগে কেন বলিসনি এসব? বলতে চেয়েছিলাম কিন্তু তে বলতে দেয়নি। জানো ভাইয়া, এই 5টা বছর এমন একটা দিনও যায়নি যে ও তোমার জন্য কাঁদেনি। আমি ছাড়া আর কেউ এসব জানতো না। তুমি জানো আজকে যে তোমার বার্থডে পার্টিটা সেলিব্রেট করা হয়েছে, সেটার পুরো প্ল্যানিং তে করেছিল একা হাতে। হোয়াট? তাহলে লিজা? জিমিন জাঙ্কুকে বাকিটুকু বলতে না দিয়ে বলে, লিজা আপু কিছুই করেনি, সব তো তে করেছে। এমনকি রাত 12টার সময় সে হোয়াটসঅ্যাপে একটা ভিডিও মেসেজ দিয়ে বার্থডে উইশ করেছিল। তুমি যদি সব সময়কার মতো ওকে ইনসাল্ট করো, এই ভয়ে সে এসবের ক্রেডিট নিজে না নিয়ে লিজা আপুকে দিয়ে দেয়। অনেকগুলো গিফটও সে তাও তোমার রুমে রেখে এসেছিল। কাউকে এতটা ভালোবাসতে আমি কখনো দেখিনি। জাংকুক কোনো কথা বলছে না। এসব শুনে তার মনে হচ্ছে পায়ের নিচে থেকে মাটিটা সরে গেছে। আই এম জাস্ট স্পিচলেস। তে আমার জন্য এত কিছু করেছে আর আমি কিনা ওকে কষ্ট দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছি। ছি ছি, এসব আমি কি করলাম? জিমিন চোখ মুছতে মুছতে বলল, আমার কেন জানি মনে হচ্ছে ওর এই অবস্থার জন্য তুমি দায়ী। তুমি হয়তো ওকে আবার ইনসাল্ট করেছো, যা ও সহ্য করতে পারেনি। যদি তাই হয়ে থাকে তাহলে তুমি শুনে রাখো ভাইয়া, ওর কিছু হলে তোমায় আমি কখনোই ক্ষমা করব না, কখনোই না। এই বলে জিমিন সেখান থেকে চলে গেল। জিমিন যাওয়ার দিকে তাকিয়ে জঙ্কুক বলে, আমি নিজেই নিজেকে কোনোদিন ক্ষমা করতে পারবো না। আমি তোর সাথে যা করেছি তা ক্ষমার অযোগ্য। আমি আর কোনোদিন ওকে কষ্ট পেতে দিব না। তারপর জঙ্কুক অন্য সবার পাশে এলো। আইসিইউ এর পাশে পায়চারি করতে লাগলো জঙ্কুক। প্রায় 2 ঘন্টা পর ডক্টর বের হলেন। সবার আগে জঙ্কুক দৌড়ে গেল ডক্টরের কাছে। তের এখন কি অবস্থা? যে হোক সুবিন ও অন্যরাও দৌড়ে আসলেন। অনেক চেষ্টার পর আমরা ওনাকে সুস্থ করতে পেরেছি। আর একটু দেরি করে আসলে অবশ্যই ওনার লাইফে রিস্ক বেড়ে যেত। বাট ওনার সেন্স এখনো ফেরেনি। কয়েক ঘন্টার ভিতর ফিরবে, চিন্তার কিছু নেই। এখন ওনাকে কেবিনে শিফট করা হবে। সুবিন একটা স্বস্তি নিঃশ্বাস ফেলে বলে, থ্যাংক গড, থ্যাংক ইউ ডক্টর, থ্যাংক ইউ সো মাচ। আমরা এখন কি ওকে দেখতে যেতে পারি? দেখতে পারবেন, তবে একজন একজন করে যেতে হবে, কারণ বেশি ভিড় করলে বা শব্দ করলে পেশেন্টের ক্ষতি হবে। আর যে কোনো একজন আমার সাথে চলুন, কিছু ওষুধ প্রেসক্রাইব করে দিব। পাশে থেকে নামজুন বলে, আমি যাচ্ছি ডক্টর, আপনার সাথে চলুন। নামজুন ডক্টরের সাথে গেলেন আর অন্য সবাই একজন একজন করে তেকে দেখে আসছে। অবশেষে জঙ্কুক ঢুকলো তের কেবিনে। ধপধপে সাদা বেডে তে শুয়ে আছে। ঘুমন্ত অবস্থায় তেকে খুব মায়াবতী লাগছে। মনে হচ্ছে যেন কোনো এক পরী সে। জঙ্কুক ধীর পায়ে হেঁটে তের কাছে গেল। সে তের বেডের পাশে রাখা চেয়ারটাতে বসলো। তের হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে এলো। জঙ্কুকের চোখ থেকে পানি পড়ছে। আমি তোকে খুব কষ্ট দিই তাই না রে? আমি খুব খারাপ, খুব বাজে আমি। নইলে কি তোকে এত কষ্ট দিই বল? আমার জন্য তুই এত কিছু সহ্য করছিস শুধুমাত্র আমাকে ভালোবাসিস বলে। আর আমি কত বোকা, তোর এই ভালোবাসাটা বুঝতে পারিনি। তের হাতে চুমু খেয়ে ওর হাতটা বুকের সাথে লাগিয়ে ধরে রাখে জঙ্কুক। এখন থেকে তোকে আর কোনো কষ্ট পেতে দিব না, আই প্রমিস। ভালো তো আমিও বাসি তোকে সেই ছোটবেলা থেকে, কিন্তু সেটাকে আমি আমার মনের মধ্যেই চাপা দিয়ে রেখেছি। এখন আর হবে না ওসব। প্রচুর ভালোবাসবো তোকে, অনেক অনেক বেশি লাভ করব। বলে তের কপালে একটা চুমু দিয়ে জঙ্কুক বাইরে বের হয়ে আসলো। সে ওর বাবার কাছে গেল। আব্বু, নামজুন জঙ্কুকের দিকে তাকিয়ে বলল, বলো ডক্টর কি বললেন? নামজুন চিন্তিত স্বরে বললেন, তে নাকি কোনো এক কারণে মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে। কোনো এক টেনশন ওর মাইন্ডে প্রভাব বিস্তার করেছে খুব খারাপ ভাবে, সেটাই ডক্টর বললেন। আমি বুঝতে পারছি না ও কি এমন টেনশন আছে যা কাউকে বলতে পারছে না। সত্যিই তো, আমি তো আমার মেয়েকে কোনো কিছুর কমতি রাখিনি, তবুও কিসের এত টেনশন যে ও আমাদের কাউকে জানায়নি। চিন্তা করো না মেজো চাচু, তেকে আমি একদম সুস্থ স্বাভাবিক করে তুলবো। আব্বু, আর কি বললেন ডক্টর? 1 সপ্তাহের মধ্যে আমাদের তে সুস্থ হয়ে যাবে। এই 1 সপ্তাহ সম্পূর্ণ বেড রেস্টে থাকতে হবে ডক্টর বলেছেন। কিছু মেডিসিন লিখে দিয়েছেন, সেগুলো নিয়মিত খাওয়াতে হবে। আর ওকে সবসময় হাসি খুশি রাখতে হবে। সুস্থ হওয়ার পর বেড়াতে নিয়ে যেতে বলেছেন ডক্টর, যাতে তের মন মেজাজ ফুরফুরে থাকে। আর হ্যাঁ, ও নাকি ঠিকমতো খাওয়া দাওয়া করে না। তা কি ঠিক জিমিন? হ্যাঁ আব্বু, কালকে যে সকালে মেজো চাচুকে জোর করে খাইয়ে দিয়েছিলেন আর সারাদিনের মধ্যে একটাও দানা মুখে তোলেনি। কি বলছো সব জিমিন? আমাকে বললে না কেন? ও যখন খায়নি কিছু সারাদিনে, এর জন্য তো আমার মেয়েটা এত দুর্বল হয়ে পড়েছে।
কাউকে বলতে দিলে তো, তেজা চাপা স্বভাব, মুখ ফুটে কাউকে কিছু বলবে না, আর আমাকেও বলতে দেয় না। এই সময় সুবিন বাইরে থেকে আসলো, ওর হাতে ঔষধের ব্যাগ আর কিছু খাবারের প্যাকেট। আব্বু, ডক্টর যে ওষুধগুলোর কথা বলেছেন সেগুলো এনেছি, আর এই যে খাবারের প্যাকেটগুলো, তোমরা খেয়ে নাও সবাই। জেহব সুবিনের দিকে তাকিয়ে বলে, ভালো করেছো বাবা, তের জ্ঞান ফেরার পর ওষুধগুলো খাওয়াতে হবে। আর হ্যাঁ আব্বু, জিমিন, বড় আম্মু আর আম্মু বাদে বাকি সবাইকে পাঠিয়ে দিয়েছি। খামোখা এখানে ভিড় বাড়িয়ে লাভ নেই। ভালো করেছিস ভাইয়া, বেশি কেউ থাকার দরকার নেই।